সংকটের জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। একটি দলের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে ধোঁয়াশার পাল্টা অভিযোগ জামায়াতের। আগে গণভোট দাবি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ ভোটের তফসিল দেবে ইসি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদী অংশে জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ। ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন। অলিগলিতে ঝুটের গুদাম, আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। এবং সংকট দেখিয়ে মানিকগঞ্জে সারের বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি নেওয়ার অভিযোগ। অনেক কৃষক ফিরছেন খালি হাতে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশে বর্তমান যে রাজনৈতিক সংকট, তার জন্য অন্তর্বর্তী সরকার আর জাতীয় ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাফ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। সংসদ ভোট বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনের বিরোধিতা না করে। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পিআর, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তায় আগামীর নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। এই সরকার কোনো নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা অদ্ভুত বিষয়। কমিশন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 4th ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল। বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। এদিন বিকেলে রাজধানীর রমনায় গণসংহতি আন্দোলনের 5ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সেই পথে গিয়ে চলুন। অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা এক সমাবেশে তিনি কথা বলেছেন। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। মিছিল নিয়ে খুলনা ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামাতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এদিকে রাজধানীর কাফরুলে জামাত মহিলা বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পে আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে বন্ধ হয়ে যাবে কারচুপি ও কেন্দ্র দখল। অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়। শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির আহ্বানও জানান অধ্যাপক মুজিবুর রহমান। ভোট কেন্দ্র দখল করে তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এটা যাতে না করতে পারে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে, নয়তো এর মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ করবে জামাত। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। জেনারেল উসমানী উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? আসম আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, আগামী 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয় বলেও মন্তব্য তার। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয়। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। আমাদের নির্বাচনের যে তফসিল, সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বিএনপি জামাতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এনসিপির প্রতীক ইস্যুতেও কথা বলেন হাসনাত। জানান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় তার কোনো নীতিমালা নেই। শাপলা কলিকে কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটিও স্পষ্ট নয়। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে
আপনার কোনোভাবে এই সমঝোতা এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত। বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানা, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদী বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদে, যার মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে পড়েছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাগহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, জমি, বাড়ি, দোকান ও শিল্প প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করা হলেও মিলছে না ন্যায্য মূল্য। বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে ফসলি জমি, এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে। ন্যায্য মূল্যের দাবিতে বেশ কয়েকবার জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। ট্রাকসার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা যদি বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। ন্যায্য দাম আমরা পাইতেছি না, 3 গুণ দফরের বিষয়। সরকার যদি তাদেরকে ন্যায্য মূল্য দেয় এবং বাণিজ্যিক রেট দেয় তাহলে তারা অন্য জায়গায় গিয়া শিপমেন্ট হয়ে তারা বাড়ি করতে পারবে। আমাদের 6 লাইন সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। তবে তদন্ত করে সবার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের। কাউকে বঞ্চিত করা হচ্ছে না, সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সফল করব। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। মানিকগঞ্জে সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকায় সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। সার না পেয়ে অনেক কৃষকই ফিরছেন খালি হাতে। বর্ষার পানি নেমে যাওয়ায় রবি শস্য আবাদে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা। রোপণ করা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, রসুন, সরিষা, আলু সহ নানা বীজ। এতে বেড়েছে সারের চাহিদা। তবে কৃষকদের অভিযোগ, সার সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন ডিলাররা। 1350 টাকার সার বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। সার না পেয়ে অনেক কৃষককে ফিরতে হচ্ছে খালি হাতে, আবার অতিরিক্ত দাম দিলে মিলছে সার। সারের সংকটে কোনো কিছু ফসলি আমরা বীজ রোপণ করতে পারতেছি না। টাকা দিয়ে কিনে নিতেছে, তাও মনে করেন যে গোপনে চুরি করার মতো অবস্থা। টেলাররা তাল বাহানা করে যে সার নাই, উডা নাই, উডা নাই। 1400 টাকা সার এখন 1900, 2000 এরকম করে নিতেছে। অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে সার সংকটের কথা বলছেন ডিলাররা। টিএসপি সারটা সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমি 1350 দামের সার ওই টিএসপি সার দিয়েছি এবং আমার কাছে প্রকৃত মেমো আছে। সারের কোনো সংকট নেই জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো আমাদের ডিলার কৃত্রিমভাবে কোনো মজুত করে রাখে বা সংকট তৈরি করার চেষ্টা করে, যদি আমরা এটা প্রমাণ পাই, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্য মতে জেলায় চলতি মাসে 9460 টন সারের মজুত রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দিনাজপুরের হাটবাজার উঠতে শুরু করেছে আমন ধান, তবে মৌসুমের শুরুতেই দাম নিয়ে সন্তুষ্ট নয় কৃষকেরা। মিল মালিকরা বলছেন বাজারে এলসির চাল আসায় ধান কিনে পোষায় না তাদের। গোলাম নবী দুলালের পাঠান তথ্য, মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। রাস্তার ধারে সারি সারি ধানের বস্তা নিয়ে কৃষকেরা, দরদামে চলছে বেচা বিক্রি। শুক্রবার সকালে বিভিন্ন যানবাহনে করে আমন ধান নিয়ে দিনাজপুর সদরের গোপালগঞ্জ হাটে যান কৃষকেরা। প্রতি বস্তা বিনা 7, বিনা 17, বিনা 75 স্বর্ণজাতের আমন ধান বিক্রি হচ্ছে 1150 টাকায়। এছাড়া পাথর ভাটা ও কোটরাপাড়ি 1025 থেকে 1100 এবং পুরানো বোরো, সম্পা কাটারি ও বগুড়া কাটারি বিক্রি হচ্ছে বস্তা প্রতি 1500 থেকে 1550 টাকায়। কৃষকেরা বলছেন, কৃষকদের অভিযোগ ধানের দরপতনে উৎপাদন খরচটুকু উঠছে না। আবাদ
করতে যেত খরচ, এইভাবে তো পোষাচ্ছে না। সার বিষ সব কিছু দাম বেশি, কারণ ধানের দাম তো নাই এখন। আর মিল মালিকরা বলছেন বাজারে এলসি চাল আসায় ধান কিনে পোষায় না তাদের। চালের বাজার খুব খারাপ, বাইরে দেশের চাল আসতেছে, ইন্ডিয়ান চাল। আমরা মিলে চাল বানাই, আমাদের এই দামে ধান ক্রয় করে করতে হচ্ছে না। মাঝে সাথে অর্ডার পাই তখন আসে কিনি, না হলে কিনি না। জেলা কৃষি বিভাগ বলছে দিনাজপুরে 2,60,860 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ মেট্রিক টন ধান। সময় সংবাদ, দিনাজপুর। ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। উত্তাল ঢেউ না থাকলেও মুক্ত আকাশের নিচে উচ্ছ্বাসে মেতে ওঠেন কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে মেতে উঠেছেন নোনা জলের আনন্দে। সৈকতে মিলে শান্তির ছোঁয়া, মুক্ত আকাশের নিচে হাসির রোলে মেতে ওঠেন তারা। তবে সৈকতের ফটোগ্রাফার কিংবা কিটকট ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি করছে অভিযোগ পর্যটকদের। তবে তাদের নিরাপত্তা নিশ্চিতে সৈকতের 3টি পয়েন্টে জোরদার করা হয়েছে লাইফ গার্ড সেবা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। সিরিজ হারিয়ে মান রক্ষার ম্যাচে টস জিতে আগে ব্যাট করে 151 রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। 152 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ 3 উইকেটে 76 রান। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। যাচ্ছি তার কাছে। হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়ানোর লড়াইটাই কিন্তু এখন করছে বাংলাদেশ। আমরা দেখেছি এর আগে প্রথম ইনিংসে যদি বলি যে 152 রানের একটা টার্গেট ওয়েস্ট ইন্ডিজের সামনে ছেড়ে দিয়েছে বাংলাদেশ। তবে একটা কথা বলতে হয় যে এই ম্যাচেও আসলে ব্যাটারদের যে দায়িত্ব নেওয়ার বিষয়টা সেটা একটু কমই দেখেছি। এক তানজিদ তামিম ছাড়া বাকি তানজিদ তামিম এবং তানজিদ তামিমের রানের পর সাইফ হাসানের 23 রান, এটাই হচ্ছে যে 2 ডাবল সংখ্যার স্কোর। এছাড়া বাকি কেউই আসলে 2 সংখ্যার রানটা অতিক্রম করতে পারেনি। আমরা যদি বলি আসলে তানজিদ তামিমই এই ম্যাচটার মধ্যে প্রাপ্তি শুধু তানজিদ তামিমের সেই ইনিংসটাই। আসলে তানজিদ তামিম এই বছরে 42 ইনিংসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি বাংলাদেশের হয়ে, মানে 1000 রান করেছেন, দ্রুততম 1000 রান করেছেন। এছাড়া এক পঞ্জিকা বর্ষে তার সর্বোচ্চ রানের রেকর্ডটাও তিনি ভেঙেছেন এবং যদি সর্বোচ্চ ছক্কা মারার 38 ছক্কা মারার রেকর্ডটাও কিন্তু তানজিদ তামিম আজকের এই ম্যাচে ভেঙেছেন। এছাড়া যদি আমরা বলি যে জাকের আজকেও ব্যর্থ, জাকের যেভাবে আউট হয়েছেন সেটা কিন্তু খুবই বাজেভাবে আউট হয়েছেন। এছাড়া নুরুল হাসান সোহান বলি বা লিটন দাস অধিনায়ক, বিশেষ করে অধিনায়ক আসলে ইনজুরি থেকে ফিরেছেন। ইনজুরি থেকে ফেরার পরে কিন্তু এই 3টা ম্যাচেই কিন্তু তিনি তার পারফর্মটা বের করতে পারেনি। কারণ অধিনায়ক যদি পারফর্ম না করে এটা অবশ্যই একটা বড় দুশ্চিন্তার কারণ। সামনে আমাদের বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের আগে অধিনায়কের ফর্ম ফেরাটা খুবই জরুরি ছিল। কিন্তু 3টি ম্যাচের একটিতেও আসলে বাংলাদেশ অধিনায়ক নিজেকে মেলে ধরতে পারেননি। এছাড়া বাকি ব্যাটারদের কথা যদি বলি, কেউই তেমন নিজেদের মেলে ধরতে পারেনি। এখন বাংলাদেশ বোলিং করছে। আসলে বোলিংয়ে বাংলাদেশ এর আগের যে 2টি ম্যাচ ছিল, যে 2টি ম্যাচও ভালো করেছে, সেই ধারাবাহিকতায় আজকের ম্যাচও কিন্তু বাংলাদেশ ভালো করছে এবং ওয়েস্ট ইন্ডিজের ইতিমধ্যেই 3টি উইকেট চলে গেছে। এখন বাংলাদেশের সামনে আসলে যে যত কম রানে আসলে ওয়েস্ট ইন্ডিজকে আটকানো যায় সেটাই চ্যালেঞ্জ হবে। কারণ বাংলাদেশ কিন্তু সিরিজটা আগেই হেরে গিয়েছে। তারপরে আসলে এই ম্যাচটা জেতাটা বাংলাদেশের জন্য খুব জরুরি। হোয়াইট ওয়াশের লজ্জাটা, অন্ততপক্ষে হোয়াইট ওয়াশের যে লজ্জাটা, সেটা কিন্তু বাংলাদেশকে এড়াতে হবে এই ম্যাচে। তো চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের শেষ টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সংকটের জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। একটি দলের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে ধোঁয়াশার পাল্টা অভিযোগ জামায়াতের। আগে গণভোট দাবি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ ভোটের তফসিল দেবে ইসি। এবং অলিগলিতে ঝুটের গুদাম, আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।